আমরা সবাই জানি টাকা জমানো ভালো, কিন্তু শুধু জমানোর থেকে ইনভেস্ট করা মানে বিনিয়োগ করাটা যে আরও অনেক বেশি জরুরি, সেটা কেন? এই প্রশ্নটা অনেকের মাথাতেই ঘোরে, তাই না? চলুন তো আজ প্রাচীন ব্যাবিলনের কিছু অসাধারণ জ্ঞান আর তার সাথে আধুনিক সাইকোলজিকে মিলিয়ে এই রহস্যের উত্তরটা খুঁজে বের করা যাক। আচ্ছা, গল্পটা শুরু হচ্ছে প্রাচীন ব্যাবিলনের এক রথ নির্মাতাকে দিয়ে। নাম তার বানসির। লোকটা খুব দক্ষ কারিগর ছিল, দিনরাত পরিশ্রম করত, কিন্তু দিন শেষে তার টাকার থলিটা প্রায় ফাঁকাই থাকত। মানে অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। একদিন কি হলো, বানসির একটা দারুণ স্বপ্ন দেখল। সে দেখছে তার কোমরে ঝোলানো পার্সটা পয়সায় একদম ভর্তি আর ভারী হয়ে আছে। আহ, কি অসাধারণ একটা তৃপ্তি আর স্বাধীনতার অনুভূতি! সত্যি বলতে এই স্বপ্নটা কিন্তু আমাদের সবারই খুব চেনা, তাই না? আর্থিক স্বাধীনতা আর মানসিক শান্তির এই আকাঙ্ক্ষা তো আমাদের সবার মধ্যেই আছে। কিন্তু স্বপ্ন তো স্বপ্নই, বাস্তবের সাথে এর ফারাকটা যে বিশাল। শুধু হাড়ভাঙা খাটুনি খেটে আর টাকা জমিয়ে কি আসলেই এই স্বপ্ন সত্যি করা সম্ভব? বানসিরের গল্পটা আমাদের ঠিক এই কঠিন প্রশ্নটার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যানসির আর তার বন্ধুরা মিলে গেল কার কাছে জানেন? ব্যাবিলনের সবথেকে ধনী ব্যক্তি আরকাদের কাছে। আর আরকাদও কিন্তু নিরাশ করেননি। তিনি তাদের সামনে তুলে ধরলেন সম্পদ তৈরির সেই গোপন সূত্রগুলো। আরকাদের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটা ছিল শুনতে একদম সহজ। তিনি বললেন, আমি ধনী হওয়ার রাস্তাটা সেই দিনই খুঁজে পেয়েছিলাম যেদিন ঠিক করলাম যে আমার আয়ের একটা অংশ আমি নিজের জন্য রাখব। সোজা বাংলায়, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে আপনি যাই আয় করেন না কেন তার অন্তত 10 ভাগের 1 ভাগ সবার আগে নিজের জন্য সরিয়ে রাখতে হবে। তার মানে ধনী হওয়ার জন্য দুটো ধাপ। প্রথমটা হলো সঞ্চয় করা, আয়ের একটা অংশ আলাদা করে রাখা। এটা তো গেল প্রথম ধাপ, কিন্তু আসল ম্যাজিকটা, আসল খেলাটা শুরু হয় দ্বিতীয় ধাপে। আর সেটা হলো আপনার জমানো টাকাকে কাজে লাগানো, মানে এমনভাবে বিনিয়োগ করা যাতে আপনার টাকাটাই আপনার জন্য আরও টাকা আয় করতে শুরু করে। আরকাদ আরও একটা খুবই জরুরি উপদেশ দিয়েছিলেন। তিনি বলেছিলেন জ্ঞানী মানুষদের সাথে পরামর্শ করতে, বিশেষ করে তাদের সাথে যাদের কাজই হল টাকা পয়সা সামলানো। কিন্তু এখানেই তো আসল চ্যালেঞ্জটা চলে আসে। এই জ্ঞানী ব্যক্তিটা কে? কাকে বিশ্বাস করা যায়? এই যে এত সহজ সরল নিয়ম, তারপরেও কেন বেশিরভাগ মানুষ ধনী হতে পারে না? ব্যাপারটা কি? আসল উত্তরটা কিন্তু বাইরে কোথাও না, এটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই, কিছু অদৃশ্য বাধার মধ্যে। প্রাচীন ব্যাবিলন থেকে চলুন এক লাফে চলে আসি আজকের আধুনিক বিজ্ঞানে। ফিনরা ফাউন্ডেশনের একটা গবেষণা বলছে সমস্যাটা হলো আমাদের ব্রেন তো আর ক্যালকুলেটরের মতো যুক্তি দিয়ে চলে না, তাই না? আমাদের সবার মধ্যেই এমন কিছু পক্ষপাতিত্ব বা বায়াস কাজ করে যা আমাদের সব আর্থিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। গবেষকরা এরকম কয়েকটা প্রধান মনস্তাত্ত্বিক বায়াস খুঁজে বের করেছেন, যেমন হ্যালো এফেক্ট, মানে বাইরের চাকচিক্য দেখে কাউকে বিশ্বাস করে ফেলা, বা অপটিমিস্টিক ওভার কনফিডেন্স, মানে ভবিষ্যতের ব্যাপারে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে থাকা। আবার তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া কিংবা ভবিষ্যতের চেয়ে বর্তমানকে বেশি গুরুত্ব দেওয়া, এগুলো সবই আমাদের সাধারণ প্রবণতা। প্রথমে আসি এই হ্যালো এফেক্ট জিনিসটা কি সেটাতে। ধরুন কেউ একজন খুব দামি একটা স্যুট পরে বড় একটা ভার্সিটি ডিগ্রি দেখিয়ে কথা বলছে। আমরা সঙ্গে সঙ্গে ধরে নিই, বাহ, লোকটা নিশ্চয়ই খুব বুদ্ধিমান আর বিশ্বাসযোগ্য। যোগ্যতা বিচার না করেই এই যে একটা ইতিবাচক ধারণা তৈরি হয়ে যায়, এটাই হলো হ্যালো এফেক্ট। আর প্রায় সময়ই এই ধারণাটা ভুল হয়। একটা এক্সপেরিমেন্টে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে গেছে। কিছু লোককে একজন ব্রোকারের প্রোফাইল দেখানো হয়, যেখানে তার পরনের স্যুট আর সাথে একটা আইভি লিগ ভার্সিটি ডিগ্রি আছে। মানুষজন তাকে গড়ে $534 বিনিয়োগ করতে রাজি হয়ে যায়। আবার ওই একই ব্যক্তির সাধারণ একটা প্রোফাইল দেখে বিনিয়োগ করতে চায় মাত্র $351। পার্থক্যটা দেখেছেন? কি সাংঘাতিক ব্যাপার! এরপর আসে আরেকটা মজার বায়াস, অপটিমিস্টিক ওভার কনফিডেন্স। ওই যে আমরা প্রায় ভাবি, আরে পরে দেখা যাবে, ঠিক ম্যানেজ হয়ে যাবে। ভবিষ্যতের ব্যাপারে এই অবাস্তব আশাবাদী মনোভাবটাই আমাদের ডোবায়। এর জন্যেই মানুষ অবসরের মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য যথেষ্ট টাকা জমায় না, আর মাঝে মধ্যে না বুঝেই বড় ঝুঁকি নিয়ে ফেলে। তো উপায় কি? আমাদের ব্রেন যে আমাদেরকেই বোকা বানানোর চেষ্টা করে, সেটা থেকে বাঁচার পথ কি?
মজার ব্যাপার হলো এর সমাধানও কিন্তু লুকিয়ে আছে ওই প্রাচীন জ্ঞান আর আধুনিক কৌশলের এক দারুণ মেলবন্ধনে। যেমন ধরুন, ব্যাবিলনের জ্ঞান আমাদের কি শেখায়? নিজের ব্যয় নিয়ন্ত্রণ করো। আর আধুনিক সাইকোলজি বলছে ওই যে পরে দেখা যাবে মনোভাব, ওটাকে ভাঙার সবচেয়ে ভালো উপায় হলো নিজের ভবিষ্যতের খরচের একটা লিস্ট বানানো। যখন কেউ অবসরের পর বাড়ি ভাড়া বা চিকিৎসার মতো খরচের একটা বিস্তারিত তালিকা করে, তখনই তার হুঁশ ফেরে যে আসলে কত টাকা দরকার। আবার ধরুন, আরকাদ বলেছিলেন জ্ঞানী লোকের পরামর্শ নিতে। আজকের দিনে এর মানে কি? এর মানে হলো কারোর স্যুট বা ডিগ্রি দেখে গোলে না গিয়ে তার ট্র্যাক রেকর্ড আর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করা, ওই হ্যালো এফেক্টের ফাঁদে পা না দেওয়া। মনে রাখতে হবে, চকচক করলেই কিন্তু শোনা হয় না। আধুনিক গবেষণার একটা খুবই শক্তিশালী কৌশল আছে। ব্যাপারটা হলো, আমরা আমাদের ভবিষ্যতের আমিকে কেমন যেন একজন অচেনা মানুষ ভাবি। তাই তার জন্য বর্তমানে কষ্ট করে টাকা জমাতে ইচ্ছে করে না। এর সমাধান নিজেকে একটু চালাকি করে বোঝানো। বলুন, আচ্ছা এখন না, 6 মাস পর যখন বেতন বাড়বে তখন থেকে জমানো শুরু করব। এই ছোট্ট একটা মানসিক পরিবর্তন সঞ্চয় করাকে অবিশ্বাস্যভাবে সহজ করে দেয়। সব শেষে দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইয়ের এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নেওয়ার মতো, আমাদের বিচক্ষণ কাজগুলো সারা জীবন আমাদের সঙ্গ দেয়, আমাদের আনন্দ দেয় আর সাহায্য করে। ঠিক তেমনি আমাদের অবিবেচক কাজগুলো আমাদের পিছু ছাড়ে না, আমাদের কষ্ট দেয়। আজকে ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলোই কিন্তু আমাদের ভবিষ্যতের গল্পটা লিখবে। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই যে এত কিছু জানা গেল, এটা কি শুধু জানার মধ্যে থেকে যাবে নাকি কাজেও লাগবে? মানে এই জ্ঞান কি আমাদের কাজের সঙ্গী হবে নাকি অলসতার একটা বোঝা হয়েই থেকে যাবে? আমাদের সবার আর্থিক ভবিষ্যৎ কিন্তু এই একটা সিদ্ধান্তের উপরে নির্ভর করছে। ভাবার বিষয়, তাই না?